উস্থি ইউনাইটেড প্রাইমারি টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সরকারি বিদ্যালয়গুলি বন্ধ থাকার কারণে সমস্ত শ্রেণীর পাঠ্যপুস্তকের পাঠগুলিকে বিভিন্ন শিক্ষক শিক্ষিকার দ্বারা অডিও এবং ভিডিও মাধ্যমে আমরা সারা বাংলায় ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে পরিবেশন করছি। দ্বিতীয় শ্রেণীর আমার বইয়ের বাংলা বিভাগে কবি শঙ্খ ঘোষের লেখা বেলুনবাড়ি কবিতাটি আছে 126 পৃষ্ঠায়। তোমরা সুদেষ্ণা ম্যাডামের কাছে কবিতাটি শুনেছ, পড়েছ এবং তার অর্থ অনুধাবন করতে পেরেছ, অর্থাৎ বুঝতে পেরেছ। আজ আমরা সেই বেলুনবাড়ি কবিতাটির যে হাতে কলমে কাজটি আছে 129 পৃষ্ঠায়, সেই কাজটি করব। তোমরা ম্যাডামের কাছে শুনেছ আগেই, বেলুনবাড়ি এক ছোট্ট ছেলের কল্পনার গল্প। সে কল্পনা করছে তার বাড়িটার মাথায় যদি একটা মস্ত বড় বেলুন বেঁধে দেওয়া যায়, সে সেই বেলুন বাড়িটাকে ভাসাতে ভাসাতে আকাশ পথে নিয়ে যাবে, কোনো সীমা থাকবে না। এক দেশ থেকে আরেক দেশ, এক শহর থেকে আরেক শহর, সে ওপরে আকাশে উড়ে বেড়াবে, তার পায়ের নিচে ভাসবে মেঘ, আর সে ওপর থেকে পৃথিবীটাকে মনের মতো করে দেখতে পাবে। এটাই ছিল বেলুন বাড়িতে একটি ছোট্ট ছেলের বা শিশুর কল্পনা, তাই তো? আজ আমরা হাতে কলমে কাজটি করি। দেখো 129 পৃষ্ঠায় প্রথম রয়েছে, কবিতায় রয়েছে এমন যুক্ত বর্ণ দিয়ে নতুন শব্দ তৈরি করি। প্রথমটি দেওয়াই আছে মস্তক। মস্তকে দন্ত শয় তয় এই যুক্ত বর্ণটি ব্যবহার করা হয়েছে। তারপরে যে শূন্য স্থানগুলো রয়েছে, আমরা সেখানে বিভিন্ন অক্ষর বসিয়ে নতুন শব্দ তৈরি করব। কিছু ক্ষেত্রে যুক্ত বর্ণ দেওয়াই আছে, আমরা সেখানে অক্ষর বসিয়ে নতুন শব্দ তৈরি করব। মস্তকের নিচে আছে দেখো প্রথমে শূন্যস্থান, তারপরে উময় গয় দীর্ঘী। অর্থাৎ প্রথমে যদি আমরা একটা দন্ত স বসাই, তাহলে কথাটি হয়ে যায় সঙ্গী। দন্ত স উময় গয় দীর্ঘী, সঙ্গী। সঙ্গীর নিচে দেখো আছে দুটি পরপর ড্যাশ, তারপরে দন্ত শয় তয়, অর্থাৎ একটি যুক্ত বর্ণ দেওয়াই আছে, অর্থাৎ দন্ত শয় তয়ের উচ্চারণ হচ্ছে স্ত। তাহলে প্রথম দুটো ঘরে যদি আমরা অ এবং ভয় জফলা বসাই, তাহলে কিন্তু আমরা একটা নতুন শব্দ পেতে পারি, অভ্যস্ত। তার নিচে দেখো আছে মাঝখানের ঘরটিতে যুক্ত বর্ণ দেওয়া আছে দন্ত শয় বফলা আকার সা। এটা দিয়ে আমরা অন্তত দুটো শব্দ তো তৈরি করতেই পারি। যেমন কোনো কিছু খেলে যদি তার স্বাদ আমরা না পাই, দন্তশয় বফলা আকার দিয়ে একটা শব্দ হয় স্বাদ, তো এখানে তো আমাকে 3 অক্ষরের একটি শব্দ তৈরি করতে হবে। তো আমি তাই স্বাদ পরের টুকুনি তো বুঝলাম, তাহলে আগের অংশতে যদি আমি বয়রস্বীকারে বি বসাই, তাহলে শব্দটি হয়ে যাবে বিস্বাদ। অর্থাৎ কোনো জিনিস খেলে যদি তাতে স্বাদ না থাকে, হয়তো নুন কম বা অন্য কিছু কম, তখন আমরা সেটাকে বলি বিস্বাদ। বিস্বাদ লিখতে পারো, অর্থাৎ প্রথম ঘরে বয়রস্যি এবং লাস্টের ঘরে দ। এছাড়া তুমি আস্বাদও লিখতে পারো। প্রথমে যদি আমরা আ দিই, তাহলে শব্দটি হয় আস্বাদ, অর্থাৎ কোনো কিছুর স্বাদ বা টেস্ট, স্বাদ বা টেস্ট গ্রহণ করাকে, স্বাদ গ্রহণ করাকে বলা হয় আস্বাদন করা, তার থেকে আস্বাদ। ডান দিকের যে কলামটা আছে সেখানে দেখো প্রথম ঘরটিতে রয়েছে দন্ত শয় তয়, অর্থাৎ স্ত। তাহলে ত যদি থাকে সামনে, আমিও এখানেও সামনে অন্তত দুটো তো আমার এই মুহূর্তে মনে পড়ছেই। যেমন ধরো আ, আ যদি বসাও তাহলে হয়ে যাবে আস্ত। আর যদি আমি একটা বয় জফলা বসিয়ে দিই, তাহলে আরও একটা শব্দ পাবো ব্যস্ত। আস্ত, অস্ত, ব্যস্ত, এরকম বেশ কিছু শব্দ আমরা এখানে তৈরি করতে পারি। তারপরেরটিতে আছে দ্বিতীয় ঘরে উময় গয়। এখানেও শুরুতে যদি আমি অ বসাই, তাহলে শব্দটি হয়ে যাবে অঙ্গ। যদি শুরুতে দন্ত স বসাই, তাহলে হয়ে যাবে সঙ্গ। বসাতে পারি বয়শূন্য র, হয়ে যাবে রঙ্গ, অর্থাৎ মজা। রঙ্গ কথাটির অর্থ মজা। বয় জফলা যদি বসাই, তাহলে হতে পারে ব্যঙ্গ।
তোমার যেরকম মনে হবে, তোমার যেটা ভালো লাগবে, যার অর্থ হবে, তুমি এটাকে সঙ্গ, অঙ্গ, ব্যঙ্গ, রঙ্গ এই শব্দে পরিণত করতে পারো। তারপরে আছে চয় ছয় একারে ছে। এখানে যেমন ধরো রস্ব ই যদি আমি বসাই তাহলে হতে পারে এটা ইচ্ছে। আবার যদি রস্ব উ বসাই তাহলে হতে পারে উচ্ছে, একটি সবজির নাম। ইচ্ছেও লিখতে পারি, উচ্ছেও লিখতে পারি। দয় রস্বীকার দিলে হয়ে যাবে দিচ্ছে। তোমার যেটা পছন্দ তুমি সেটাই লিখবে। তারপরে শেষে যেটি আছে মধ্যের ঘরটিতে রয়েছে চয় ছয় ছ, এরকম একটা উচ্চারণ। তাহলে প্রথমে যদি আমি দন্ত স দিই আর লাস্টে যদি আমি ল দিই তাহলে শব্দটি হয়ে যায় সচ্ছল। সচ্ছল। দন্ত সর জায়গায় যদি আমি রস্ব উ ব্যবহার করি তাহলে কিন্তু শব্দটি হয়ে যাবে উচ্ছল। অর্থাৎ খুব আনন্দে যখন আমরা মেতে উঠি, হাসি খুশি থাকি, সেটাকে বলে উচ্ছল। আর সচ্ছল কথাটির অর্থ হচ্ছে যার এই মুহূর্তে কোনো অভাব নেই কোনো কিছু, তাকে বলা হয় সচ্ছল। তাহলে আমরা যে শব্দগুলো শিখলাম, মস্তক, সঙ্গী, অভ্যস্ত, আস্বাদ বা বিস্বাদ, ব্যস্ত, সঙ্গ, রঙ্গ, বঙ্গ, ইচ্ছে, উচ্ছে, সচ্ছল, এরকম অনেকগুলো শব্দ। তোমরা এই শব্দগুলো আলাদা করে তোমাদের খাতাতেও লিখে নিও। 2 নম্বর প্রশ্নটিতে এবার আমরা আসি। 2 আর 3-এ দুটো শূন্য স্থান পূরণ আছে। কি আছে? বেলুন ছাড়া আকাশে আর যা যা উঠতে দেখি। আমরা কবিতাটা পড়ার সময় আলোচনা করেছিলাম বেলুন ছাড়া আমরা আকাশে আর কি কি উঠতে দেখি। সবার আগে মনে পড়ে পাখি, ঘুড়িও কিন্তু আকাশে ওড়ে। আরও একটা জিনিস ওড়ে, সেটা হলো এরোপ্লেন। তাহলে আমরা বেলুন ছাড়া আকাশে যা যা উঠতে পারে বা দেখি এখানে আমরা লিখতে পারি পাখি, ঘুড়ি, এরোপ্লেন। 3 নম্বর শূন্যস্থান পূরণটিতে আছে বেলুন বাড়ির মানুষটি মেঘকে যেখানে ভাসতে দেখে। কোথায় ভাসতে দেখছে সে মেঘটা? আমরা যখন এই পৃথিবীতে দাঁড়িয়ে ওপরে তাকাই আমাদের মাথার ওপরে আকাশে মেঘ ভাসে, কিন্তু ছেলেটি তো তার কল্পনায় বেলুন বাড়িতে করে আকাশে সে মেঘের উপরে ভাসতে ভাসতে চলে গেছে। তাহলে কবিতাটাতে আমরা দেখেছি ছেলেটি যখন তাকিয়ে নিচে দেখছে সে মেঘকে কোথায় দেখেছিল? তার পায়ের নিচে দেখেছিল। তাহলে বেলুন বাড়ির মানুষটি মেঘকে যেখানে ভাসতে দেখে সেখানে লিখব পায়ের নিচে। 4 নম্বরে আছে বন্ধনীর শব্দ শূন্য স্থানে ঠিকমতো বসাই। 3টি শব্দ আমাদের দেওয়া আছে, সীমানা, শূন্যে এবং মস্ত। তাহলে 1 নম্বরটাতে কি আছে? বেলুনে চড়ে ড্যাশ পাড়ি দেওয়া যায়। বেলুনে চড়ে কোথায় পাড়ি দেওয়া যায়? সীমানা মানে তো বাউন্ডারি, একটা ঘেরা যা অংশ। শূন্যে মানে যেখানে কোনো কিছু নেই, ফাঁকা জায়গা। আর মস্ত মানে বিশাল। তাহলে বেলুনে চড়ে কোথায় পাড়ি দেওয়া যাবে? আকাশে আমরা যাই, আকাশ একটা শূন্য স্থান, সেখানে কিছু থাকে না, ফাঁকা। তাহলে বেলুনে চড়ে শূন্যে পাড়ি দেওয়া যায়। 2 নম্বরে আছে বেলুন বাড়ির কোনো ড্যাশ থাকে না। বেলুন বাড়ির কি থাকে না? একটা প্রত্যেক বাড়ির একটা না বাউন্ডারি ওয়াল বা সীমানা থাকে, তার বাইরে আবার অন্যের বাড়ি বা রাস্তা বা পাড়া বা গ্রাম। তাহলে বেলুন বাড়ির তো এমন কোনো ব্যাপার নেই সে এই শহর থেকে ওই শহর, এই গ্রাম থেকে ওই গ্রাম, এই দেশ থেকে ওই দেশ ভাসতে ভাসতে সে চলে যেতে পারে। তাহলে বেলুন বাড়ির কোনো ড্যাশ থাকে না, বেলুন বাড়ির কোনো সীমানা থাকে না। 3 নম্বর, থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির ওপর ড্যাশ বেলুন বাঁধতে হবে। আমরা দুটো শব্দ ব্যবহার করে ফেলেছি, শূন্যে এবং সীমানা। তাহলে রইল মস্ত। মস্ত মানে বিশাল। তাহলে থাকার সঙ্গে চলার স্বাদ পেতে বাড়ির ওপর মস্ত বেলুন বাঁধতে হবে। ঠিক আছে? 5 নম্বর প্রশ্নটিতে দেখো অনুশীলনীতে আছে বিপরীত অর্থের শব্দ পাশে পাশে লিখি। আমরা জানি বিপরীত শব্দ মানে উল্টো মানেটা, সোজা বললে সেটা বাঁকা, এরকম। তাহলে প্রথমটি আছে ওপর, সেটা আমরা লিখব নিচ। বাঁধা, বাঁধা মানে যেটা বেঁধে রাখা আছে, আর যেটা খুলে রাখা আছে সেটাকে বলে মুক্ত। বাঁধা, মুক্ত। মস্ত, মস্ত মানে বিশাল, আর ক্ষুদ্র মানে হচ্ছে খুব ছোট্ট। তাহলে মস্ত, ক্ষুদ্র। সীমা মানে ওই যে একটু আগে বললাম
যে কোনো বাউন্ডারি দিয়ে ঘেরা বা একটা কিছু দাগ করে ঘেরা, সেটাকে বলে সীমা। তাহলে যার সীমা নেই সেটাকে আমরা বলি অসীম। সীমার বিপরীত অসীম। তাহলে ওপর নিচ, বাধা মুক্ত, মস্ত ক্ষুদ্র, সীমা অসীম। 6 নম্বরে রয়েছে বাক্য রচনা করি। বাক্য রচনা করি মানে যে শব্দগুলো দেওয়া থাকে আমরা জানি, সেই শব্দ দিয়ে একটি কথা লিখতে হয়, অর্থাৎ একটা সম্পূর্ণ কথা, যে কথাটা পুরো মনের ভাবটাকে তোমার প্রকাশ করবে, পুরো একটা বাক্য যেটাকে আমরা বলি। বাক্য রচনার ক্ষেত্রে এখানে 4টি শব্দ দেওয়া আছে: দিন, শূন্য, নিজের, বেলুন। প্রত্যেকটা শব্দ দিয়ে তোমরা একটি একটি করে নিজের মনের মতন বাক্য তোমাদের খাতায় লিখবে। এটা আমি তোমাদের বাড়ির কাজ করতে বলবো। নিজেরা কেন কি প্রত্যেকের মনে আলাদা আলাদা বাক্য আসবে, তোমরা আলাদা আলাদা বাক্যই লিখবে। এবার বাক্য রচনার ক্ষেত্রে একটা জিনিস তোমাদের বলে দিই, এটা সব সময় মনে রাখবে। সেটা হচ্ছে, যখনই বাক্য রচনা করবে বাক্যটা তোমার নিজের মনের কথা হতে হবে, কোনো তুমি ভেবে লিখবে। অর্থাৎ যে গল্প বা কবিতা থেকে বাক্য রচনা দেওয়া হয়, কখনোই সেই কবিতা বা গল্প থেকে কোনো লাইন তুলে বাক্য রচনা করবে না। তুমি তোমার নিজের মনের থেকে একটি বাক্য লিখবে। যেমন ধরো দিন, দিন দিয়ে কবিতায় যে লাইনটা ছিল, সেই বেলুনে সমস্ত দিন শূন্যে ভেসে দিচ্ছি পারি, তুমি এই লাইনটা লিখলে হবে না। তুমি দিন দিয়ে লেখো, দিনের বেলা আমরা জেগে থাকি, এই ধরনের তোমার যা ইচ্ছা। বা বেলুন, বেলুন দিয়ে বয়ে যে বাক্যটাই থাকুক না কেন কবিতাতে, তুমি তোমার মনের মতো একটি বাক্য লেখো। আমি লাল বেলুন ভালোবাসি, আমার গ্যাস বেলুনটা উড়ে গেছে। এই ধরনের তোমার যেটা মনে হবে তুমি বাক্য লিখবে। এটা বাড়ির কাজ করবে। আজ আমরা কবি শঙ্খ ঘোষের লেখা বেলুন বাড়ি কবিতাটির অনুশীলনীতে যে হাতে কলমে কাজটি আছে সেটি সম্পূর্ণ আলোচনা করলাম। তোমরা সুন্দর হাতের লেখায় তোমার বাংলা খাতায় এটি পুরো লিখে নেবে। পরের দিন অন্য কোনো পাঠ নিয়ে আবার হাজির হব। টাটা, তোমরা সবাই ভালো থেকো।